আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর ২০তম পর্বে। আজকে আমাদের আলোচ্য বিষয় রাজনীতিক আত্মহনন এবং সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের সাথে ২ জন অতিথি উপস্থিত আছেন। একজন হচ্ছেন জনাব শাহরিন আরাফাত, সহ-সম্পাদক দৈনিক সমকাল। আ আমাদের সাথে আছেন আ এমডি মোর্শেদুর রহমান, আ যিনি একজন ব্যারিস্টার মোর্শেদুর রহমান, লিগ্যাল কনসালটেন্ট, জেকেআর সলিসিটরিজ, আ লন্ডন। উনি একজন প্রফেশনাল বা অকেশনাল ক্রিকেটারও। আ আপনাদের ২ জনকেই কেমন বাংলাদেশ চাই আমরা অনুষ্ঠানে আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। ধন্যবাদ। এবং ধন্যবাদ আমি ফয়সাল। জি, অ্যা আমাদের আলোচ্য বিষয় অনুযায়ী যদি আমরা আজকে আ জানেন বাংলাদেশে আসলে আ বহুল সবসময়ই কোনো না কোনো একটা আলোচনার বিষয় থাকে এবং খবরের উপরে একটা খবর থাকেই সবসময়। কোনো না কোনো একটা উম আ খবর সবসময় যেমন তৈরি থাকে, যে গরম খবর যদি থাকে। তো বাংলাদেশ বহুল আলোচনার, বহুল সমালোচনার অনেক কিছুই আছে। যেগুলি বর্তমানে টক অফ দ্যা টাউন যদি বলি, কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে বিশ্বকাপের যে বিষয়টা নিয়ে একটা হচ্ছে, শুরুটা হয়েছিল আ জনাব মোস্তাফিজুর রহমান, যে বাংলাদেশের ক্রিকেটার আছে উনাকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে যেই সংকটটা তৈরি হয়েছে। আমি শুরুতেই ১ম জনাব মোর্শেদুর রহমান, যিনি আপনি একজন ক্রিকেটারও। আমি ১ম এ আপনার কাছ থেকে একটু শুনতে চাবো এই বিষয়টা নিয়ে আসলে। আপনি এটা আসলে কিভাবে দেখছেন জিনিসটা? আসলে কোন দিকে যাচ্ছে জিনিসটা? আদৌ কি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে? ধন্যবাদ ফয়সাল। আসলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা এটা তো পুরোপুরি নির্ভর করছে আইসিসির উপরে এবং বিসিবি এই মুহূর্তে যে স্ট্যান্ডটা নিল, আমি তাদের সাথে একমত। কারণ একটা প্লেয়ারের নিরাপত্তা জনিত কারণে যদি তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্স থেকে, তাহলে পুরো দেশের একটা ১১ টা প্লেয়ার প্লাস আ অতিরিক্ত প্লেয়ার থাকে ১৫ থেকে ২০ জনের একটা টিম থাকে কোচ সহ। তো তাদের নিরাপত্তা কে দিবে? দ্বিতীয়ত হচ্ছে দর্শক যাবে এবং দর্শকের সাথে অনেক সাংবাদিকরাও যাবে। তো তাদের নিরাপত্তা কে দিবে? এবং কোন কারণে যদি তারা জার্সি পরে মাঠে যায়, সাপোর্ট করে এবং কোনো বাংলাদেশ বিদ্বেষী কোনো মানুষ যদি তাদেরকে আক্রমণ করে, এটার দায়ভার কে নিবে? তো যাই হোক, এই নিরাপত্তার যে কারণ দেখাচ্ছে বিসিবি, আমি মনে করি এটা একদম অ্যা সঠিক এবং এই মুহূর্তে জি, তাদের উচিত তাদের নিজস্ব অবস্থান থেকে দৃঢ় থাকা। আ যদি শ্রীলঙ্কা হয় ভালো, শ্রীলঙ্কায় আমরা যাবো। আর যদি শ্রীলঙ্কায় আইসিসির প্যানেলও আসছিল বাংলাদেশে, তারা পর্যালোচনা করবে। করার পরে যদি মনে করে যে শ্রীলঙ্কাতে বাংলাদেশ যাওয়া উচিত, আমার মনে হয় বাংলাদেশ শ্রীলঙ্কাতে গিয়েই খেলতে পারে। জি। না, এক্ষেত্রে আপনি এখন পর্যন্ত কোনো মানে সম্ভাবনা দেখেন কিনা যে না, কোনো সলিউশন হয়তো হবে না। বাংলাদেশের হয়তো বিশ্বকাপ খেলাটাই হবে না। না, আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার সম্ভাবনাই বেশি। যদিও আ রিসেন্টলি যেই নিউজ দেখলাম, আরাফাত ভালো বলতে পারবে কারণ পত্রিকার সাথে সে একজন জার্নালিস্ট। হুম, বাংলাদেশের প্রেক্ষাপটে কি চলছে আসলে আমরা দূর থেকে খুব একটা বুঝতে পারি না। আজকের নিউজ যতটুকু দেখলাম, আইসিসি আসছেন এবং আইসিসির জায়গা থেকে তারা অনেক বিষয় তারা জানতো না। যেমন ইভেন মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে এই কারণে, মানে জি, সিকিউরিটি রিজনে, সেটা হুম, আইসিসিও জানতো না। এখন আইসিসি ক্লিয়ার হয়ে গেল এবং হয়তোবা গ্রুপ চেঞ্জ করার বিষয়ও থাকে এখানে। আজকে আরেকটা জিনিস দেখলাম, আয়ারল্যান্ড আবার শ্রীলঙ্কা গিয়ে খেলবে না। যদি আয়ারল্যান্ডের সাথে সোয়াপ করে। তো এই বিষয়গুলো কিছু থাকে। আমার কাছে মনে হয় আইসিসি এই বিষয়গুলা আ নজরে নেওয়া উচিত। বিশেষ করে আরো কয়েকটা ঘটনা সাম্প্রতিক ঘটে গেল, এটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আদিল রশিদ, ইংল্যান্ডের প্লেয়ার। আমাদের ইংল্যান্ডের প্লেয়ার জি, আদিল জি, রশিদ। জি, তাকে কিন্তু ভিসা দেওয়া হয় নাই। জি, এবং ইউএস এর বেশ ৪ জন পাকিস্তানি বংশোদ্ভূত, তাদেরকেও ভিসা দেওয়া হয় না। এরকম আরো জি, বিভিন্ন দেশের প্লেয়ার আছে, তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। তো এই বিষয়টা তো একটা বিশ্বকাপ। বিশ্বকাপে সেখানে কে কোথায় জন্মগ্রহণ করলো এটা বড় বিষয় নয়। কে কোন দল, কোন নেশনের প্রতিনিধিত্ব করছে এটাই বড় বিষয়। তো জি। আ এইটা বিবেচনা করলে আমার মনে হয় আইসিসি ইজিলি বাংলাদেশকে কলম্বো খেলার পারমিশন দিতে পারে এবং বিশ্বকাপে বাংলাদেশ পার্টিসিপেট করাটা উচিত। জি। ধন্যবাদ মোর্শেদ। আমি এ আ জনাব আরাফাত, আপনাকে একটু জানতে চাবো। আ
বর্তমানে ভারত হচ্ছে, যদি আমি বলি, বিশ্বের চরম মৌলবাদী বা উগ্রবাদী একটা রাষ্ট্রতে পরিণত হয়েছে গত কয়েক বছর যাবতই। তাদের যে মৌলবাদী চিন্তাভাব ভাবনা একটু সরকারিভাবেই যদি আমি বলি, তারা যেভাবে আস্তে, আস্তে গ্রো করতেছে, বর্তমানে একদম চরম পিক অবস্থানে আছে। সেটা তারা সব জায়গাতেই ইউজ করছে। শুধুমাত্র যে একটা মুসলিম বিদ্বেষী ছিল এতদিন তাও না। এখন তারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, আপনি জানেন এবার ক্রিসমাসের সময় তারা যারা খ্রিস্ট ধর্মাবলম্বী আছে তাদেরকে এ গির্জায় যেতে বাধা দিছে, তাদেরকে চলে যেতে বলছে। নানান ধরনের ঘটনা আছে। কিন্তু তারা আ আপনার জানেন যে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতেই তারা মানে এই টার্মটা ইউজ করে যে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে হামলা হয়, বাংলাদেশ নিরাপদ না। যে জায়গায় একটা ভারতের মতন একটা দেশ, উগ্র মৌলবাদী দেশ, তাদের অবস্থাটাই খারাপ। তারা বাংলাদেশকেও মানে ওইভাবে আইডেন্টিফাই করতে চায়। তো এই জিনিসটা কেন হয়? আসলে আমাদের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে হয়, না তারা বড় রাষ্ট্র আমাদের উপর এরকম করবেই এই ধরনের? কি মনে করেন আপনি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আ কয়েকটা বিষয় এখানে আ ইতিমধ্যে রাজীবের কথায় অনেকগুলো কথা চলে আসছে। এম আমি এর রেশ ধরেই বলতে চাই যে এই আইসিসির যেই আ পর্যবেক্ষণ দল, এই পর্যবেক্ষণ দল কিন্তু তার রিপোর্টে বলেছে যে বাংলাদেশের জার্সি পরে গেলে এটা সতর্কতা একটা, মুস্তাফিজকে নেওয়া যাবে না। এরকম কয়েকটা আ কথা তারা বলেছে যেটা জি, ঝুঁকিপূর্ণ। তো এই ঝুঁকিপূর্ণ যদি এরকম হয় যে আমার কোন সাপোর্টার যেতে পারবে না, আমার প্লেয়ারকে আমার বাদ দিতে হবে। এই বিষয়গুলো তো আর কোনভাবে আ কোন মেনে নেওয়ার মতো স্কোপ থাকে না। যে জি, ঝুঁকি আমি কিভাবে কমাবো তাহলে? আর যেই জায়গাতে আ এটা আজকের বিষয় না। এটা যদি আমরা দেখি যে আ এর আগে বিশ্বকাপে যখন পাকিস্তান দল ইন্ডিয়াতে খেলতে গিয়েছিল, তখন পাকিস্তানের কোনো সমর্থককে কোনো আ ভিসা দেওয়া হয়নি। তো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু আজকে নতুন কিছু না। ভারতে যে মুসলিম বিদ্বেষের জায়গাটা দীর্ঘদিন ধরে চলে আসছে, বিশেষত ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুত্ব ফেসিস্ট একটা শক্তি যখন ক্ষমতায় আসে বিজেপির নেতৃত্বাধীন, আ জি, আরএসএস, মূলত আরএসএস তাদের মাদার অর্গানাইজেশন। তো জি, ওই আ হি আ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন ক্ষমতায় আসে, আমি আসলে বিজেপি বলতে চাই না। ওটা আসলে জি, আরএসএস এর। তো সেই জায়গা থেকে তাদের ক্ষমতা চর্চার জায়গাটাতেই কিন্তু একটা ফ্যাসিস্টিক একটা অ্যাপ্রোচ ১ম থেকে ছিল। তাদের মূল জায়গাটাই ছিল মুসলিম বিদ্বেষ, আ চতুর্বর্ণের জায়গা এবং জি, এর সঙ্গে অন্যান্য যে ধর্মীয় সংখ্যালঘুরা আছে তারাও আক্রান্ত হবেন। এটা অচিরেই হওয়ার কথা এবং আসলে ১০ বছরের মধ্যে আমরা সেটা দেখেছি। এটা শুধু আজকের ক্রিসমাস না, এর আগে ২ বছর আগে আরেক ২ বছর আগেও ক্রিসমাসের সময়ে আ আ যে এই আ হিন্দুত্ববাদী যে কয়েকটা সংগঠন কয়েকটা জায়গাতে মূলত আরবান এরিয়া গুলোতে যেখানে গির্জা কেন্দ্রিক তাদের আ আ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই আরবান এরিয়া গুলোতেই আসলে টার্গেট করে আক্রমণটা করা হয়েছে। এই জি, আক্রমণটা এর আগে যদি আমরা দেখি, এর আগে দলিতদের উপরে আক্রমণ হয়েছে। দলিতরা ওইখানে আ গোঁফ রাখতে পারে না, ঘোড়ায় উঠতে পারে না। অনেক জায়গাতে জুতা পরার কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছে। হুম? তো এটা কিন্তু ওই চতুর্বর্ণের জায়গা থেকে হিন্দুত্ববাদী যে অ্যাপ্রোচ, ওই হিন্দুত্ববাদী অ্যাপ্রোচ এর একটা ক্ষমতার অংশীদারিত্বের জায়গা থেকে এটা একটা ধর্মীয় ফেসিবাদের আ পার্ট। ধর্মীয় ফেসিবাদ শুধু যে আ হিন্দুত্ববাদের মধ্যে আছে এরকম না। আমরা যদি ইসরায়েলে দেখি জায়নবাদ, ওইটাও একটা ধর্মীয় ফেসিবাদ। জি, আবার আমরা যদি ক্রিশ্চিয়ানিটির জায়গা থেকে একটা ফেসিস্টিক অ্যাপ্রোচ যে আমরা দেখি, সেটা ডোনাল্ড ট্রাম্প এটাকে সামনে নিয়ে এসেছেন। তো জি, এবং আরো আ একটু ডিপলি যদি যাই যে ওয়ার্লড ওয়াইড কিন্তু এই ফ্যাসিস্টিক অ্যাপ্রোচটা আ বাড়ছে। তো জি, এটার অংশ হিসেবে কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতায়ন এবং নরেন্দ্র মোদীর যেহেতু আর কোনো কিছু তার দেখানোর কিছু নাই। বেকারত্বের রেকর্ড হয়েছে এখানে।
ওইখানে কোভিড এর সময় আমরা দেখেছি যে পুরো শিক্ষা চিকিৎসা ব্যবস্থাটা ভেঙে পড়েছে ভারতের। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে একের পর এক রিপোর্ট হয়েছে যে ওইখানে মানে একজন ম্যাথরের চাকরির জন্য, ক্লিনারের চাকরির জন্য জি পিএইচডি জনাব হোল্ডার। জনাব আরাফাত, এটা তো আমি এটা মানে ইন্ডিয়ার যে সমস্যাটা, এটা তো মানে আমরা জানি যে এটা ইন্ডিয়ার সমস্যা। আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যেটা হচ্ছে যে মানে ইন্ডিয়া এত সমস্যাপূর্ণ একটা দেশ, একদম উগ্র মৌলবাদী যে একটা দেশ, তারা নিজেরাই এরকম, সেই ক্ষেত্রে তারা বাংলাদেশ, তাদের তাদের তুলনায় যদি বলি আমরা অনেক শান্তিপ্রিয় একটা দেশ বাংলাদেশে, মানে এই ধরনের সমস্যা কিন্তু নাই। মৌলবাদী, উগ্র মৌলবাদী যে সমস্যা, দু একটা ঘটনা আছে হয়তো, বা মানে আসলে যে মৌলবাদীর কারণেই যে ঘটে জিনিসটা এটা না, কিন্তু এটা নাম দেওয়া হয়। তো মানে তারপরেও কিন্তু আপনি দেখবেন সবসময় একটা দাদাগিরি করে মানে ইন্ডিয়া বাংলাদেশের উপরে, কিছু একটা যে কোনো একটা ঘটনা হলেই এটার উপর করে। এটার কারণটা কি? এটা কি আমাদের দুর্বল পররাষ্ট্র নীতি, না আমাদের থেকে কেউ ইন্ধন দেয় এটা করার জন্য? মানে এই জিনিসটা যদি একটু বলেন সংক্ষেপে। একটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেশ হিসেবে বলেন, দেশ আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য আছে। দেশ হিসেবে জি ভারত আমার বন্ধু, দেশ জি ভিন্ন বিষয়। আর যখন রাষ্ট্রযন্ত্রের জায়গা থেকে স্টেট হিসেবে আমি তাকে অ্যাকনলেজ করছি, তখন এই স্টেট মেকানিজমের জায়গা থেকে ভারত রাষ্ট্র ইটসেলফ তার নিজের জনগণের জন্য শত্রু। ভারত রাষ্ট্রে তার জনগণ নিরাপদ না। তার জি মানে তার রাষ্ট্র যে ব্যবস্থাটা, এই রাষ্ট্র ব্যবস্থা তার নিজের জনগণের জন্য শত্রু ভাবাপন্ন। তো যেহেতু ওইটা মূলত একটা ফ্যাসিস্টিক অ্যাপ্রোচ, এই স্টেট মেকানিজমের মধ্যে মোদি সরকার আসার পরে থেকে এটা আরো বেশি ডেভেলপ করেছে। তো ওই সময়ে আমরা দেখতে পাই যে আমরা যদি দেখি যে ভারত এবং বাংলাদেশের যে দুইটা দেশে যখন রাষ্ট্রযন্ত্রের ক্ষমতায় একটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় যখন ছিল 2014 সাল থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ওইখানে যত চুক্তি হয়েছে এর আগেও বাংলাদেশের বরাবরই যে একটা পররাষ্ট্র নীতির জায়গা থেকে একটা নতজানু নীতি সবসময় ছিল, যে ভারত নির্ভর একটা নীতি যে দলে ক্ষমতায় ছিল। ওই অ্যাপ্রোচ থেকে কিন্তু এই উপদেষ্টা সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নামধারী যে উপদেষ্টা সরকার আমাদের আছে, এই উপদেষ্টা সরকার কিন্তু এর বাইরে আসতে পারেনি। কারণ এই উপদেষ্টা সরকার মূলত হাসিনাহীন একটা হাসিনাতন্ত্র চালাচ্ছে। কারণ ওইখানে তার ক্ষমতায় আছে চুপ্পু নামে যে আমাদের জি রাষ্ট্রপতি, ওই রাষ্ট্রপতি হাসিনার তৈরি করা, এই জি ব্যবস্থাটা পুরোটা হাসিনার তৈরি করা। তার মানে হাসিনাতন্ত্র কিন্তু যায়নি। তার মানে তার অ্যাপ্রোচটাও ওই জায়গা থেকে এর বাইরে আসতে পারেনি। হ্যাঁ, জি বিসিবি এখন যে অ্যাপ্রোচটা নিয়েছে, এই অ্যাপ্রোচটা নিতে সে বাধ্য হয়েছে, যেহেতু ওই হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকার এখন নেই, সেহেতু জি বিসিবি এটা মানুষের কথা চিন্তা করেই নিয়েছে। কারণ এটা যদি না নেওয়া হতো, একবারে ন্যাশনাল ডিগনিটির জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হতো বাংলাদেশ। তো সেই বুঝতে জায়গা পারছি। থেকে মানুষের কথা ভেবেই বিসিবি এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ চেঞ্জ হয়নি। হাসিনা আমল থেকে চেঞ্জ হয়নি। প্রত্যেকটা আমলে এই জায়গাতে বাংলাদেশের একটু নতুন নীতি ছিল যে ভারতকে সাথে নিয়ে চলতে হবে, অবশ্যই সাথে নিয়ে চলতে হবে। প্রতিবেশী দেশ, আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না। আমরা জি অন্য সবকিছু বদলাতে পারি, কিন্তু প্রতিবেশীটাকে তো আমি বদলায় ফেলতে পারবো না। এখন এই জি প্রতিবেশীকে নিয়ে যদি চলতে হয়, তাহলে প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্কটা হবে একজন সমানে সমানে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারবো, এরকম একটা সম্পর্ক। এখানে বন্ধু বা শত্রুর বিষয় নাই। এখানে কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রের বন্ধু হইতে পারে না। কারণ জি বাংলাদেশ শুধু না, পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রের বন্ধু হইতে পারে না। কারণ জি রাষ্ট্রকে আমি বন্ধু কিভাবে বানাবো? কারণ সে তো জি আলাদা একটা সত্তা। সে আলাদা একটা সত্তা বলেই তো তার সত্তার জায়গা থেকে তার সঙ্গে আমার সম্পর্কটা হবে আমার স্বার্থ এবং তার স্বার্থ ভিত্তিতে। তো এখানে যে আহ আনডিসক্লোজ চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে হচ্ছে, এটা যেমন নতজানু নীতির অংশ, একইভাবে ভারতের সঙ্গে যে আনডিসক্লোজ চুক্তিগুলা ছিল, সেগুলো নতজানু নীতির অংশ। এবং এই আনডিসক্লোজ চুক্তিগুলা কিন্তু এখনো বলবৎ আছে, এবং এগুলো ডিসক্লোজ করা হয়নি ভারতের সঙ্গে কি কি আনডিসক্লোজ চুক্তি আছে।
তো জি, আমাদের এ- এখানে যদি আমরা দেখি যে এখানে এখানে কিন্তু ওই যে ক্রিকেটের জায়গা থেকে যদি আমরা বলি বা পররাষ্ট্রনীতির জায়গা থেকে বরাবরই বাংলাদেশের ক্ষেত্রে একটা আহ, আহ, কি বলে আহ, বড় ভাই সুলভ বা আপনি যেটা বললেন যে দাদাগিরি, এই দাদাগিরিটা জি, কিন্তু সব বরাবরই ভারতের পক্ষ থেকে ছিল। এবং আরেকটা বিষয়, ভারতে আমি প্রতি বছরই আমার যাওয়া হতো, গত কয়েক বছর যাওয়া হচ্ছে না। তো আমি দেখেছি যে ভারতের একেবারে টপ লেভেল থেকে, একেবারে মন্ত্রী পর্যায় থেকে আমার কথাবার্তা বলার সুযোগ হয়েছিল। মন্ত্রী পর্যায় থেকে যদি একেবারে সাধারণ মানুষ পর্যন্ত, তাদের ভিতরে একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে আহ, ভারতের বন্ধু হচ্ছে আওয়ামী লীগ। হুম, আওয়ামী লীগের বাইরে ভারতের কোনো বন্ধু নাই। জি, এই যে মিথ্যাগুলো এক মানে ক্রমান্বয়ে বলার মধ্য দিয়ে, এবং মিডিয়া এখানে বড় একটা ভূমিকা রেখেছে যে ভারতে এখন কিন্তু কার্যত হিন্দুত্ববাদী মিডিয়া ছাড়া কোনো মিডিয়া নেই। মানে মেইন স্ট্রিম জি, মিডিয়া যেগুলো আমরা দেখি, লাস্ট যে এনডিটিভি ছিল ওইটাও আদানি কিনে নিয়েছে। তো এখানে কর্পোরেট এবং হিন্দুত্ববাদের যে নেক্সাস, ওই নেক্সাসটাই ওখানে মিডিয়াটা নিয়ন্ত্রণ করে। তো সেই মিডিয়া নিয়ন্ত্রণের জায়গা থেকে কিন্তু মানুষের কাছে কিন্তু এই মেসেজটাই বারবার যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার থ্রুতেও এই মেসেজ গুলো বারবার যাচ্ছে যে জি, বাংলাদেশে যারা আছে তারা যারা এছাড়া আওয়ামী লীগ ছাড়া যারা আছে বাকি সবাই হচ্ছে ভারত বিরোধী। আসলে ভারত বিরোধী না, কিন্তু জি। ভারত বিরোধী যে না, আমরা জিনিসটা তো সেটা না। ভারত, আমরা না আমরা, আমরা আধিপত্যবাদের বিরোধী, জি, আমি একটা ছোট আধিপত্যবাদের ছোট বিরোধী। ছোট উদাহরণ দিই, আমরা আসলে কেমন ভারত বিরোধী না। আমরা ভারতের বিরুদ্ধে মিছিল মিছিল করার পরে কিন্তু বাসায় এসে হয়তো ইন্ডিয়ান সিনেমা দেখতেছি বা ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছি। আবার আইপিএল কিন্তু বাংলাদেশের প্লেয়ার একজন খেলুক, তারপরও অনেক সময় খেলেও না, বসায় রাখে। আর আইপিএল যেভাবে বাংলাদেশের মানুষ দেখে, ইন্ডিয়ান মানুষ হয়তো ওইভাবে দেখে না, আমি যেটা দেখছি আর কি। তো আমরা কিন্তু আসি, মানে সব দিকেই আসি, মানে এখন সবই, আবার ইলিশও দিতেছি, আবার ইয়াও করতেছি, যুদ্ধও করতেছি, আবার সেভেন সিস্টারও নিয়ে নিতেছি। আসলে আমরা যে কি চাইতেছি আর কি চাই আসলে এটা বুঝি না আর কি। তো আহ এটা আসলে একটা বিশাল বিষয়। বাংলাদেশের মানুষের মন বোঝাটাও অনেক টাফ এখন বর্তমানে। আহ, আরাফাত, আমি আরেকটা জিনিস, যেটা আসলে আজকে আমাদের আলোচ্য বিষয়, রাজনীতিক আত্মহনন, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাবো। আপনি যদি একটু সংক্ষেপে বলেন জিনিসটা। আপনি এক সময় আপনার সহচর যারা ছিলেন বাংলাদেশে, বর্তমানে আমি একটু ইয়ে মানে খোলাসা করে যদি বলি, সরাসরি এনসিপির কথাই বলি। আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের যারা, মানে এনসিপির যারা নেতৃত্ব স্থানে ছিল, তারা তাদের সাথে একসাথে আন্দোলনে ছিলেন, দীর্ঘদিনের পরিচয় ছিল আপনার সাথে। একটা এনসিপি নাগরিক কমিটি থেকে এনসিপিটা দল হিসেবে ঘোষণায় আসলো, তারা তারা অন্তর্বর্তীকালীন সরকারে তাদের 2-3 জন অংশগ্রহণ করেছিল। মানুষের একটা অনেক আশা ছিল আর কি, হয়তো বাংলাদেশের যে নতুনত্ব বা বাংলাদেশের রাজনীতির একটা নতুন বাংলাদেশের যে আশাটা মানুষের মনে ছিল, হয়তো তারা এটা পূরণ করবে একটা নতুন দল হিসেবে। কিন্তু তাদের ভালো সাপোর্ট, আমি যদি বলি জামাত বা অন্যান্য দল, অনেক পুরনো দল, এখানে জুনায়েদ সাকি আছে, তারপরে ইসলামিক অনেকগুলি দল আছে, তারপরে আপনার ববি হাজার আছে, অনেকেই, যারা অনেকদিন ধরে রাজনীতির সাথে জড়িত, কিন্তু তাদের দলের কিন্তু এরকম একটা সাপোর্টার বা মানুষ, পুরা বাংলাদেশের মানুষ যে তাদের নিয়ে থিঙ্ক করার মতন কিন্তু অবস্থান ছিল না, কিন্তু এটা এনসিপির ছিল। তারপরেও কেন আসলে তারা তাদের মানে তারা সবসময় তো বলে তারা মধ্যপন্থা রাজনীতি করার জন্য আসছে, তাদের কথাবার্তায় সবসময় এটা প্রকাশ করতো, তারপরেও কেন তারা আসলে ডান দিকে চলে গেল আর কি। এটা আমরা বলি, বা বাংলাদেশের মানুষরা একটা আত্মহত্যা হিসাবেই ধরে নিচ্ছে আর কি। এই আত্মহত্যাটা কেন করলো তারা? আহ, আমি একটা লেখা লিখেছিলাম, আপনি দেখেছেন কিনা সেটা হচ্ছে জি, রাজনৈতিক আত্মসমর্পণ। আমি ঠিক আত্মহত্যা বা আত্মহনন বলিনি, আমি বলছি রাজনৈতিক আত্মসমর্পণ এটাকে। তো আর ডান বামের এই যে বাইনারিটা, এই বাইনারিটা আসলে আমি মানে আমি বলতে চাই না যে এরকম এই বাইনারির কথাগুলো। কেউ কেউ নিজেদের মধ্যপন্থী দাবি করতে পারে, কেউ বামপন্থী, কেউ ডানপন্থী। আমি আসলে এই ডান বামের এই যে বাইনারিটা, এই বাইনারিটার বাইরে চিন্তা করতে চাই। যদি এর বাইরে চিন্তা করি তাহলে দেখি যে এই দলগুলোর মধ্যে একটা
মত পার্থক্য ডেফিনেটলি আছে, তাদের আদর্শিক বা তাদের মূল্যবোধ, তাদের উদ্দেশ্য লক্ষ্য এই সব কিছুর মধ্যেই অনেক পার্থক্য থাকতে পারে। কিন্তু একটা একটা জায়গা খুব বড় একটা ঐক্যের জায়গা আমরা দেখেছি যে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় যে ফেসিবাদ বিরোধী যেই জায়গাটা, এটা বাংলাদেশের মানুষের একটা ঐক্যের জায়গা, এবং এই একটা পয়েন্টে বাংলাদেশের মানুষ এক জায়গাতে এসে পৌঁছেছে যে এখানে ডান বাম মধ্যপন্থা এরকম আহ আহ নারী পুরুষ সবকিছু মানে বয়সের যে পার্থক্য সবকিছু মিটিয়ে মানুষ এক রাজপথে এসে দাঁড়িয়েছে যে ৫ তারিখে আমি নিজে যাদের সাথে আমি হেঁটেছি, আমার আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার পিছনে ছিল হচ্ছে মাদ্রাসার ছাত্ররা, সামনে এই রেসিডেন্সিয়াল মডেলের কয়েকটা ছেলেপেলে ছিল, ইয়াং একবারে একবারে পিচ্ছি ছেলেপেলে, তারপরে ছিল একেবারে শ্রমিকরা ছিল, হ্যাঁ, শ্রমজীবী মানুষজন, বোঝাই যাচ্ছে তাদের কাপড় চোপড়ে বোঝা যাচ্ছে তারা সমাজের নিম্ন স্তর থেকে বিলং করে। আর এর সাথে আমি দেখেছি শাড়ি পরে মেয়েরা এসেছে, জিন্স পরে এসেছে, হিজাব পরে, ফুল নেকাব পরে, বোরকা পরে মেয়েরা এসেছে। ওই সময় তো কারো পোশাক নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। ৫ তারিখের আগে যে আন্দোলন হয়েছে একসাথে জিন্স পরা, হিজাব পরা, তখন কিন্তু কেউ ওই প্রশ্ন তোলেনি এসব নিয়ে। ৫ জি তারিখে আমি যখন একসাথে হেঁটেছি, আমরা একসাথে এই মোহাম্মদপুর থেকে আমরা যখন একসাথে মার্চ করতে করতে গিয়েছি হাসিনার ওই গণভবন পর্যন্ত, তো তারপর এখান থেকে আমরা শাহবাগ গেলাম। তো এই মার্চ করতে করতে কোনো একটাবারও মনে হয়নি যে কেউ কারো দিকে অন্য কোনো দৃষ্টিতে তাকাচ্ছে, বা কে কার দাড়ি আছে, কার টুপি আছে, কার দাড়ি নেই, টুপি নেই, হ্যাঁ, এইভাবে কেউ তাকাচ্ছে। তার মানে এই বাইনারিটা ওইখানে ভেঙে গিয়েছে, গণ জি অভ্যুত্থান বাইনারিটা ভেঙে ফেলেছে। গণ অভ্যুত্থানের পরে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিচ্ছি, তাহলে আহ বুঝতে একটু সুবিধা হবে। জি 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 ২ মিনিট আমি চেয়ে নিচ্ছি। তো ৫ তারিখের পরে আমরা ৮ তারিখে দেখলাম যে একটা সরকার আসলো, যেই সরকারটা আসলে আসার কথা ছিল না। মানে ৫ তারিখে যে গণঅভ্যুত্থানের যেই আহ ঘোষণাটা ছিল সেটা ছিল ৩ তারিখে নাহিদ ইসলাম যে ঘোষণাটা দিলেন, সেটা হচ্ছে এক দফাটা, মানে হচ্ছে শুধু হাসিনার পতন না, একই সাথে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। তার মানে এই সিস্টেমটা কিন্তু কলাপস করেছে ৫ তারিখে জি ফুললি। তাহলে একটা সিস্টেম কলাপস করার পরে নতুন একটা সিস্টেম গড়ে তুলতে হয়। সেই সিস্টেমটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, এর থেকে ভালো হইতে পারতো, এর থেকে খারাপ হইতে পারতো, আমি জানি না কি কি হইতে পারতো, কিন্তু জি এই সিস্টেমটা কলাপস করেছে, এই সিস্টেমটা রান করতে পারে না। ওরকম একটা জায়গাতে ৫ তারিখের পরে ৩ দিন পরে দেখা গেল যে যে মরা সিস্টেমটা, যেটা কলাপস করা যে সিস্টেমটা, ৫ তলা একটা বিল্ডিং আপনার ভেঙে পড়ে গেল, সেই ভেঙে পড়া বিল্ডিংটা ওই ধ্বংসস্তূপটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করা হলো ৮ তারিখে কোনোভাবে হাসিনার তৈরি করা রাষ্ট্রপতির অধীনে। তো সেই জায়গাতে কিন্তু এখানে একটা আমরা দেখি যে প্রতি বিপ্লবী একটা শক্তি এখানের মধ্যে ক্ষমতায় আসলো। এই প্রতি বিপ্লবী শক্তি কেন বলছি, এই সরকারে যাদেরকে নিয়ে গঠিত হয়েছে আমি তাদেরকে প্রতি বিপ্লবী বলছি না ঠিক, কিন্তু এই সরকার গঠনের যে প্রক্রিয়া সেটাকে বলছি প্রতি বিপ্লবী। ওই মানুষগুলোকে না, মানে সিঙ্গেল আউট করে কোনো জি ব্যক্তিকে বলছি না। এখানে যদি জি আপনাকে আমাকে বসিয়ে দেওয়া হতো তাহলে একই জিনিস হতো, আপনি আমি কিছু করতে পারতাম না, কারণ সিস্টেম আপনাকে আমাকে করতে দিত না। তো এরকম জি একটা শক্তি যখন আমাদের ক্ষমতার ঊর্ধ্বে বসে আছে, মানে জনগণের ক্ষমতার ঊর্ধ্বে তাদেরকে বসাই দেওয়া হয়েছে, কারণ জনগণের ক্ষমতার প্রকাশ ছিল এই সিস্টেমের এগেনস্টে, সেটাকে ভায়োলেট করে ওই সিস্টেমটাকে রিইনস্টেট করা হয়েছে। তখন দেখা গেল যে আসলে এই সিস্টেমটা রান করছে না। কেন করছে না? কারণ একটা ফেসিস্ট সিস্টেম ফেসিস্ট নেতৃত্ব ছাড়া রান করতে পারে না। আহ, আমাদের সামনে আমাদের সাথে আজকে রাজীব আছেন, ভালো ক্রিকেট খেলতেন, তো এখনো হয়তো খেলেন, আমি খেলি না জি এখন, ওর সাথে খেলা হয়নি। তো আহ, খেলার সময় আমরা কি দেখি যে আমি যখন ব্যাটিং করতে যাচ্ছি, তখন আমি ব্যাটিং করতে গিয়ে দেখলাম যে ক্রিজটা মানে বোলিং বা ব্যাটিং এর উপযুক্ত নাই। হুম, উপরের স্তরটা জি উঠে গেছে, জি তার মানে এটা কিন্তু কলাপস করে গেছে। এটার মধ্যে কিন্তু খেলার অনুপযোগী একটা ক্রিজ, এখানে কিন্তু আর জি খেলা যাবে না। তো
আমি ওই জায়গাতে যদি খেলতে চাই তাহলে আবার নতুন করে গঠন করতে হবে, নতুন করে গড়তে হবে ওই পিচটা। যদি আমি জি, পিচটা আবার নতুন করে বানাতে পারি ওই পিচটা, তাহলে ওই পিচের মধ্যে আমি আবার খেলতে পারবো। জি, আদারওয়াইজ ওখানে খেলা সম্ভব না। তাহলে বাংলাদেশের অবস্থাটা কিন্তু এরকম হয়েছে। এখন ওইখানে যখন এইভাবে একটা আমাদেরকে ভুল বুঝিয়ে বা যেকোনোভাবে ওই সিস্টেমটাই রিইনস্টেট করা হয়, তখন সামনে আসে যে ঠিক আছে, আ আমরা তাহলে এখানে কিছু সংস্কার করব। তো সংস্কারের নামে যারা আ যে ২ জন ৩ জন আ ছাত্র প্রতিনিধি যারা আ সরকারে ছিলেন মন্ত্রী জি, পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে, তারা বের হয়ে আসলেন কেউ নাহিদ ইসলাম বের হয়ে এসে গঠন করলেন। আ এর আগেই গঠিত হয়েছে অবশ্য নাগরিক কমিটি। আমি নাগরিক কমিটিতে যুক্ত হইনি। আমার অনেক বন্ধু-বান্ধবরা আ গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলেন বা জি, এখনো আছেন অনেকে। তো ওই নাগরিক কমিটির পরে নাগরিক পার্টি করা হলো। নাগরিক পার্টিতেও আমি যুক্ত হইনি। আমার অনেক বন্ধু-বান্ধবরা আছেন। জি, একই সাথে আমরা যারা আ এই ফেসিবাদী সময়টা পার করেছি, এরকম কয়েকজন আছেন। তো জি, ওই মানুষগুলোর ওই সময়ের যে তার যে সংগ্রামের জায়গা সেটা কিন্তু এর মধ্য দিয়ে বিলুপ্ত হয়ে যায় না। মানে আপনি একবার সংগ্রাম করলেন, ওইটা কিন্তু ওই জায়গাতে বিলুপ্ত আমি বলতে পারব না যে আপনি কিছু করেননি। নাহিদ ইসলামের কথা ইতিহাসে লেখা হয়ে গেছে। ৩ তারিখে তার ঘোষণাতেই আমরা ৫ তারিখে বেরিয়ে এসেছিলাম। তো ৩ তারিখে তার যে ঘোষণা এটা কিন্তু ইতিহাসে লেখা, এটা আমরা মুছে ফেলতে পারব না। জি, কিন্তু এরপরে যেটা হয়েছে বা তিনি এরপরে যা করেছেন সেটাও ইতিহাসের অংশ। ইতিহাস লিখতে গেলে আমাদের যেরকম ওই ৭১ এর আগে শেখ মুজিবের যে অবস্থান ছিল, শেখ মুজিবুর রহমানের ওই অবস্থানটাকেও আমার বলতে হবে যে ওই সময় তার নেতৃত্বের একটা জায়গা ছিল। কারণ ওই জি, সময়ে আ বাঙালি জাতিসত্তার যে আ মানে জি, একটা উত্তরণের জায়গা ছিল। সেখানে জি, যারা অবদান রেখেছে ওইখানে, যেমন এখন ওই ছায়ানট বললে কেউ নাক সিটকাতে পারে। কিন্তু ছায়ানটের ওই মানুষগুলো কিন্তু ওই ৬০ এর দশকে যখন আপনার রবীন্দ্রসঙ্গীত গাইতে দিবে না, তখন কিন্তু তাদের অবস্থান গুরুত্বপূর্ণ ছিল। আপনি জি, যখনই কোনো বাধা দিবেন, আপনি যখন মজলুম, তখন ওই মজলুমের যেকোনো ধরনের সংগ্রাম সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেটার জি, পক্ষে আপনার দাঁড়াতে হবে। এই জি, মজলুম যখন জালিম হয়ে যাচ্ছে তখন জালিমের এগেইনস্ট এ দাঁড়াতে হবে। বিষয়টা খুব ক্লিয়ার। মজলুম আর জালিমের পার্থক্যের জায়গা। তো আপনি ৭১ এর সময়ে যখন মজলুম ছিলেন তখন আপনি আ আপনার পক্ষে জনগণ দাঁড়িয়েছে। আবার আপনি ২৪ এ যখন এই মজলুমের জায়গা থেকে আপনি জালিম হয়ে ফেসিস্ট হয়ে উঠতেন, তখন ২৪ এ কিন্তু মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বিষয়টা খুব পরিষ্কার। জি, এখন সেই জায়গাতে আ ধরেন যে আ আজকে এই গত ১৫.৫ বছর প্রায় শেখ হাসিনা পুরো সময়টাতেই বিএনপি, জামাতে ইসলাম তারা আক্রান্ত হয়েছে। বিভিন্ন দল, অন্যান্য দলগুলো আক্রান্ত জি, হয়েছে। জি, এই নেতাকর্মীরা আ অ অ আমি এরকমও একজন স্থানীয় পর্যায়ের একজন নেতৃত্ব বিএনপির আমি চিনি যে, যিনি হচ্ছেন গিয়ে পুরো ১৫.৫ বছরের মধ্যে উনি গুনে ১১.৫ বছর আ জেলে ছিলেন এবং জি, বাড়িতে থাকতে পারেননি। মানে জেলে থাকা এবং বাড়িতে না থাকা মিলিয়ে তার ১১.৫ বছর। আর জি, বাড়িতে ছিল শুধুমাত্র বাকি সময়টা। তার মানে এরকম সময়ও কেটেছে অনেকের। জি, তো ঐরকম একটা সময় কাটানোর পরে হুট করে যখন অনেকে সুযোগ সামনে চলে আসে। অনেকের আনএক্সপেক্টেড অনেকের কাছে। যে এরকম কিছু হয়ে গেল, এখন আমি ঝাঁপায়ে পড়তে হবে খাওয়ার জন্য। এরকমও কেউ করেছে। আবার এরকমও হয়েছে যে এখানে একটা আদর্শিক বা আ নতুন করে গঠনের জায়গাটাও কেউ চিন্তা করেছে। সেই চিন্তার জায়গা থেকেই কিন্তু নাগরিক পার্টির জায়গাটা গঠন হয়। ঠিক আছে, গণঅভ্যুত্থান পরিপূর্ণতা পায় নাই, কিন্তু একটা আ রাজনৈতিক একটা দল, জনগণের একটা রাজনৈতিক দল যেখানে নাগরিক অধিকারগুলো থাকবে, এরকম একটা দল গঠন করা হোক। সেই জি, দলে অনেকেই যুক্ত হয়েছেন এবং এরকম মানুষজন যুক্ত হয়েছেন যারা কখনো রাজনীতি করবেন বলে আমরা চিন্তা করিনি। তাসনিম জারার মতো মানুষজন যুক্ত হয়েছেন। হ্যাঁ? জি, তো আ এরকম আরো অ অ কয়েকজন আছেন যারা হচ্ছে রাজনীতি করার কথা না। মানে এখন যারা আছেন
ওই এনসিপির ভিতরে, আমি তাদের নাম বলছি না। তো জি এরকম এখনো আছেন, এরকম আমি কয়েকজনকে চিনি যারা খুবই ডেডিকেটেডলি এখনো চান একটা রাজনীতি করতে। কিন্তু যেই জিনিসটা হয়েছে যে আপনি নিজে বলছেন যে আপনি নির্বাচনবাদী অবস্থান নিবেন না। নির্বাচনবাদী অবস্থান মানে হচ্ছে নির্বাচনের বাইরে আপনি গঠনের জায়গা চিন্তা করেন না। রাষ্ট্র গঠনটা আপনার কাছে প্রধান না, নির্বাচনটাই শুধুমাত্র আপনার কাছে প্রধান। এই নির্বাচনবাদী অবস্থান আপনার কাছে না, আপনি রাষ্ট্রটা গঠন করতে চান নতুন করে, আপনি এখানের মধ্যে আহ আহ কি বলে সংবিধানটা নতুন করে গঠন করতে চান। এই কথাগুলো কিন্তু ছিল এনসিপির মধ্যে। জি কিন্তু আমরা দেখছি কি যে এনসিপি নিজের দলের ভিতরে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়ার মধ্যে না থেকে, এবং এমনকি একমাত্র দল এনসিপি আমার দেখা মতে, যে দল ১ মাসের মধ্যে ২ টা জোটে যুক্ত হয় এবং একটা জোটে যুক্ত হওয়ার ২ সপ্তাহের ৩ সপ্তাহ যেতে না যেতেই আহ, ওই জোটের মানুষজনকে না জানিয়ে আরেকটা জোটে যুক্ত হয় এবং জি নিজের দলের মধ্যে কোনো ধরনের আলোচনা ছাড়া নেতৃত্বের কয়েকজন এবং নারী নেতৃত্বদের সাথে একদম কোনো আলোচনা করা হয়নি এবং তাদের ভায়োলেট করে, মানে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, যেহেতু তারা জানে যে পুরো মিটিং মানে নেতৃত্বের সেন্ট্রাল নেতৃত্বের জায়গা থেকে যদি চিন্তা করা হয় তাহলে এটা পাশ করবে না এই প্রস্তাবটা, জামাত জি ইসলামের সঙ্গে জোট করতে যাওয়াটা। তারা কয়েকজন পুরুষ নেতৃত্ব মিলে এই সিদ্ধান্ত নিয়ে তারা যুক্ত হলেন জামাত ইসলামের সঙ্গে। তারা যুক্ত হতে পারতেন আগে থেকে যদি তারা এই আলোচনাটা করতেন, ১ নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে জোটের যে আলোচনা, এই আলোচনাটাই টোটালি, যে আলোচনাটা আমি যতদূর আমি জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে, এনসিপির কয়েকজন নেতৃত্বের সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে যে আলোচনাটা যতবার হয়েছে ততবারই যে কোনো ধরনের জোটে, সেটা বিএনপির সঙ্গে হোক অথবা জামাত ইসলামের সঙ্গে, ২ ধরনের জোটের সঙ্গেই বিরোধিতা করা হয়েছে এবং কোনোটাই পাস হয়নি। এখন তাহলে বিএনপির সঙ্গেও যাওয়ার ক্ষেত্রে তাদের আমি মনে করি আরকি যে বিএনপির সঙ্গে জি গেলেও তাদের একই অবস্থা হতো। তাদের জি রাজনীতিটা বিসর্জন দেওয়া হতো। হুম? জি একই সঙ্গে জামাতের সঙ্গে গিয়েও তারা তাদের রাজনীতি বিসর্জন দিয়েছে। এবং এর জি কিছুদিন আগে কিন্তু নাহিদ ইসলাম জামাত সম্পর্কে খুব বাজেভাবে অ্যাটাক করেছিল জি এবং জামাত ইসলাম অ্যাটাকের অ্যাপ্রোচটা ছিল আওয়ামী লীগের মতো। সেই জি জায়গা থেকে জামাত ইসলামকে অ্যাটাক করা উচিত না বলে আমি মনে করি। জামাত জি ইসলামকে তার অবস্থান থেকে, তার রাজনৈতিক জায়গা থেকেই আপনার মোকাবেলা রাজনৈতিকভাবে করা উচিত। মোকাবেলা করতে হবে। জি তো ধন্যবাদ আরাফাত। আমি আপনার যে এখানে জি এখানে যেটা বিষয়টা যে এখানে গণতান্ত্রিকতার কোনো জায়গা ভিতরে রাখা হয়নি, তার দলীয় ভাবে ভিতরে, যে জি কারণে এই দলটা কার্যত নিজের রাজনৈতিক সত্তাকে বিসর্জন দিয়েছে। জি জি ধন্যবাদ আরাফাত। আমি জনাব মোর্শেদের কাছ থেকে একটু জানতে যাব এই বিষয়টা। আমি এটার সাথে একটু এড করি। এটা আমি কিছুদিন আগে একটা জনাব এনসিপির একজন নেতা সারওয়ার তুষার, তাকে বলা হচ্ছিল আরকি যে সেম প্রশ্নটা করা হচ্ছিল যে আপনারা যেটা বলছিলেন, এখন তো সেই আপনারা পুরানো আ যে দলগুলি আছে তাদের মতোই হয়ে গেলেন। আপনারা তো নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন যে নতুন বাংলাদেশ গড়বে, আমরা যেটা আশা করেছিলাম সেটাতে থাকতে পারলেন না কেন? বা ওভাবে যাচ্ছেন। তো উনি দেখলাম যে জনাব সারওয়ার তুষার একটু রাগ হয়ে গিয়েছিলেন আরকি। হ্যাঁ, নতুন পুরাণ কি বা মানে এটা একটা ধারণা যে মানে যদি আমি সহজ বাংলা ভাষায় বলি, যেটা মানুষ বলছে আরকি, তারা হয়তো অ্যা অ্যা আপনার বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা তারা যেহেতু মন্ত্রিত্ব আ পদমর্যাদায় ছিল, তারা একটা মজা পেয়ে গেছে। সোর্স অফ ইনকাম এর একটা ভালো সুযোগ তাদের কাছে আসছে, বা বিভিন্ন এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে ভালো একটা দেখতেছে যে যদি রাজনৈতিক একটা ট্যাগ থাকে, এরকম একটা পাওয়ার থাকে, তাহলে একটা ভালো ইনকাম হয়। তো যেহেতু তার নতুন বাংলাদেশ করার কি দরকার? পুরানটা দিয়েই চলতেছে, আমরা তো ভালোই আছি। এই ধরনের কিছু একটা মানে কি মনে করেন যে আসলে তারা যদি তাদের মতন করে যদি তারা থাকতো, সেটা ভালো ছিল, না পুরনোর মতন থাকলে তারা তাদের মতন করে পুরনোদের মতন চলতেছে, সমস্যা কি? আমরা তো আগেই পুরনোদের দিতাম, এখন নতুনদের দিব। একই তো জিনিস।
আচ্ছা আমি খুব সংক্ষেপেই বলি। আরাফাত খুব জি, সুন্দর বিস্তর আলোচনা করেছেন ওই বিষয়টার উপরে এনসিপি বা ওই জি, সময়কার যারা আন্দোলনে ছিল। আসলে আমরা ভালো দেশ পেতে হলে ভালো নাগরিক হইতে হয় আগে। আমরা আসলে ভালো নাগরিক না। এই যে রাজনীতি যারা করছেন এবং রাজনীতি যারা আসছেন, তারা এর আগে হয়তোবা ভালো আম ছাত্র, ভালো মানুষ ছিলেন। কিন্তু রাজনীতিতে মানে পদার্পণ করার পরেই তাদের চরিত্রের অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এনসিপির জি, বিভিন্ন ধরনের নেতৃত্বে যারা আছেন। এটা সত্য। আমরা যখন ক্ষমতার কাছাকাছি যাই, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। মানুষ হিসেবে বিশেষ করে আমাদের দেশের থার্ড ওয়ার্ল্ড এর নাগরিক হিসেবে আমরা এই এটাই আমরা দেখে আসছি। যেমন নাম বলা দরকার নাই। যারা লিডিং পর্যায়ে যারা ছিল, আ জি, ২ জন তো উপদেষ্টা হিসেবে ছিলেন এবং বাকিরা কিন্তু একদম ভালো একটা আ পর্যায়ে ছিলেন এবং তাদের বারবারই সাংবাদিকরা প্রশ্ন করতেন, "আপনারা এই গাড়ি কোত্থেকে পেলেন? এই ধরনের খরচ করতে আপনার বাবা এই ধরনের এই ব্যবসা করছেন বা এই ধরনের হুমকি-দামকি দিচ্ছেন মানুষকে।" তো কোনটারই সদুত্তর আমরা দেখি নাই। এবং যার দরুন জামাতের সাথে তাদের আ তারা যদি এককভাবে ৩০০ আসন দিয়ে রাজনীতি করতে পারত, অনেক ভালো হইতো। কিন্তু আসলে জি, সেই জায়গাটায় তারা ওই পর্যায়ে নাই। হয়তোবা এই ইলেকশনে তারা হয়তোবা ২-৩ টা আসন হয়তোবা পাবে বা ৫ টা ১০ টা পাবে বড়জোর। জি, হয়তোবা আগামী ইলেকশনে হয়তোবা তারা নিজেকে একটা দল হিসেবে মানুষের কাছে নিয়ে যেতে পারত। কিন্তু সেই অপেক্ষা, সেই সময় আমাদের কাছে নাই। আমরা জি, বরাবরই চিন্তা করি খুব দ্রুত কিভাবে আমরা উপরে আসতে পারি, খুব দ্রুত পয়সা জি, কামাইতে পারি। আমাদেরই চিন্তা এই জি, ধরনের। তার দরুন হয়তোবা তারা রাজনীতির দিক থেকেও চিন্তা করছে আমরা পিছিয়ে পড়ছি। আমরা যদি কোনো একটা বড় দলের সাথে জয়েন করি আমরা হয়তোবা আ এট লিস্ট বিরোধী দল হিসেবে থাকতে পারবো। আম জি, অ্যা যেই কথাটা বলা হচ্ছিল যে না এই তারা ক্ষমতার খুব কাছাকাছি গিয়ে আসছে এবং ক্ষমতার যেই উষ্ণতা বা গরম যেই জি, আবহাওয়া এটা তারা দেখে আসছে এবং সেটা তারা হয়তোবা সেই লোভটা আর সামলাতে পারেন নাই। এটাই বাস্তবতা এবং এই জিনিসটা আমাদের দেশের রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ত্যাগ না করতে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ভালো কোনো নেশন, ভালো কোনো জাতি হিসেবে আমরা পরিচিতি পাবো কিনা এটা একটা সন্দিহান। একটা প্রশ্ন জি। থেকেই যাবে। জি। জনাব মোর্শেদ আমি আরেকটা জিনিস আপনার সাথে একটু এড করতে চাই। সেটা হচ্ছে যে সম্প্রতি গত ২ দিন আগেই জনাব মঞ্জু যিনি এবি পার্টির সভাপতি তিনি একটা জিনিস বলেছেন যে আসলে উনারা কেন জামাতের সাথে বা মানে ১১ পার্টির যে দলের সাথে তারা তো পরে গিয়েছেন, আগে ৮ দল ছিল। তার মধ্যে একটা উনি যে জিনিসটা বলেছেন যে একটা যে তাদের সাধারণ সম্পাদক ফুয়াদ ম্যা একটু ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছিল। হুম, তারপরে জ শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে আসলে তারা তাদের মধ্যে একটা ভয় কাজ করেছে আরকি যে তাদের আসলে একটা কম আ দরকার। মানে তাদের কর্মী সংগঠন বা একটু শক্তিশালী একটা দল দরকার। না হলে তারা এভাবেই হারিয়ে যাবে আরকি। তাদের মধ্যেও ক্ষমতার উনি যেটা বলেছেন আরকি তাদের মধ্যে আসলে ক্ষমতার ওই ছিল না। মোহটা ছিল না যে হ্যাঁ, তাদেরকে এমপি ইলেকশনেই এমপি পাস হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হইতে হবে আরকি। তারা আস্তে, আস্তে রাজনীতি করতে চাচ্ছিল। কিন্তু এখন উনারা ১১ দল হয়ে জামাতের সাথে গেল। যেহেতু জামাত তাদের মধ্যে থেকে বড় দল। এখন কি জামাত আসলে তাদেরকে কি ওই সিকিউরিটিটা দিচ্ছে? বা জামাত যে প্রোটেকশন। সিকিউরিটিটা দেয় তাহলে কিভাবে দিচ্ছে প্রোটেকশনটা? হুম, যেটা হুম। আমাদের না রাষ্ট্র দিতে পারছে না, এটা দল কিভাবে দিচ্ছে? না, এটা সত্য। আসলে রাজনৈতিক দলের মধ্যে একটা বৈষম্য আম আ বিরাজমান। মানে আমরা মানে একদম আপাতদৃষ্টিতে যেটা দেখতে পারছি, জনাব তারেক জিয়া দেশে গেলেন এবং উনি কিন্তু ভিভিআইপি মর্যাদায় উনি দেশে গেলেন এবং উনার জন্য গভর্নমেন্ট আর্মি ফোর্স থেকে ধরে বিভিন্ন ধরনের ফোর্স কিন্তু তার জন্য সিকিউরিটি দিয়েছেন। এখন ব্যারিস্টার ফুয়াদ আমি যতটুকু চিনি উনি একসময় ইংল্যান্ডে ছিলেন। আ জি, উনি ভালো আইনজীবীও ছিলেন, ভালো আইনজীবীর সাথে জি, আ পরিচয় ছিল উনার আমাদের কমিউনিটিতে। তো বাংলাদেশে যাওয়ার পরে তো উনি একজন সাধারণ মানুষ। উনি জি, রাজনীতি করেন, ভালো কথা বলেন, ভালো বিতার্কিক। কিন্তু উনার তো যেকোনো সময় বাংলাদেশের প্রেক্ষাপটে হাদির মতো ঘটনা ঘটতে পারে। এবং হাদি জি, ইনসাফের কথা বলতো, ইনসাফের রাজনীতির কথা বলতো। না উনিও যদি ২-১ টা কথা বলে এবং কারোর গায়ে লাগে এবং সে হয়তোবা তার প্রতি রিভেঞ্জ নেওয়ার চিন্তা করবেন। তো সেই জায়গায় রাজনৈতিক দলের নেতাদের যে ভারসাম্য এটা কিন্তু আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এক দলের মানুষ ভিআইপি মর্যাদায়
পাবেন আর এক দলের চেয়ারপারসন হোক, যেই হোক, সে একদম সাধারণ মানুষ হিসেবে রাস্তায় ঘোরাঘুরি করবেন। তো এটা হয় না আসলে। আমার মনে হয় এই বিষয়গুলো আরেকটু বিবেচনা করা উচিত। আমি জানি না সামনের মানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ বলবো। মানে তুলনামূলকভাবে অনেক খারাপ। আম নির্বাচন খুব শীঘ্রই আগামী মাসেই। তো সেই জি। জায়গা থেকে এখনো যদি এই ধরনের অবৈধ অস্ত্র আ নিয়ে মানে হুমকি-দামকি হয় এবং মার্ডার হয়, তাহলে যারা এমপি প্রার্থী, স্বতন্ত্র বা ছোট, ছোট দলের যারা প্রার্থী, তাদের তো আম আ জীবনের হুমকি রয়েই যায়। তো তারা আপনি কিভাবে স্বতন্ত্র প্রার্থীর কথা বললেন। আমি জাস্ট আপনাকে একটু মাঝখান দিয়ে একটা জিনিস একটু স্বতন্ত্র প্রার্থী কিন্তু আমরা গতকাল রুমিন ফারহানাকে দিয়েছি। উনি কিন্তু আসলে প্রশাসনকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তো স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে আরকি। সব স্বতন্ত্র প্রার্থী হয়তো নিরীহ না। এটা সত্য। রুমিন ফারহানার বিষয়টা হচ্ছে যে উনি আম একটা বড় দলের প্রতিনিধিত্ব করতেন উনি। উনার জি। বাবাও একসময় ওই অঞ্চলের এমপি ছিলেন। তো পারিবারিকভাবে তার একটা দাপট, তার একটা হয়তোবা গোষ্ঠী বা সামাজিকভাবে তার একটা পরিচিতি আছে এবং সেই দাপট আছে। এবং জি। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে জোর যার মূল্য তার। এখন যদি তার এখনের প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এখন যদি আমার জোর থাকে তাহলে হয়তোবা আমি মাঠে দাঁড়িয়ে থাকতে পারবো। আমার যদি জোর না থাকে আমি মাঠে দাঁড়িয়ে থাকার আমার ক্ষমতা নাই। সুতরাং আমাকে বুঝতে হয়তোবা পারছি। অন্য একটা প্রার্থীর লোকজন এসে অ্যা মানে অত্যাচার করবে। এটাই নরমাল। বুঝতে পারছি। ধন্যবাদ মোর্শেদ। আ মোর্শেদ আরেকটা জিনিস আপনি হয়তো খেয়াল হুম, করেছেন গত পরশুদিন যেটা এনপিএ নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে যেটাকে এ অনেকেই বলছে যে এটা আ যদি আরাফাতের উনি বাম-ডান যদি উনি বলতে চান না। আমি যদি বলি কি এটাকে সবাই এটা আ আ বাম ঐক্য জোট বলতেছে হয়তো সব তারা বাম জোটের বাম যে দলগুলি আছে আমাদের বাংলাদেশে হয়তো তারা অত শক্ত অবস্থানে নাই। তো হয়তোবা তাদের মাধ্যমে একটা ভালো অবস্থানে তারা আসবে। আপনি কি মনে করেন? এনসিপির কথা বলছেন? সরি। না এনপিএ যেটা নতুন রাজনৈতিক জোট শুনেছেন কিনা? নতুন দল হিসেবে পরশু আমার তাদের নিয়ে আসলে খুব একটা মানে জানার বা বোঝার মানে সুযোগ হয় নাই। আমি সুযোগ হয় না। দুঃখিত। আচ্ছা। আমি আসলে তাদের ব্যাপারে আচ্ছা। যেহেতু জানি ওকে, না আমি ওকে। খুব একটা ওকে, আরাফাত যদি কোন কিছু শেয়ার করে তাদের সম্বন্ধে যদি জি। একটু যে আমরা আরাফাতের কাছে যাচ্ছি। আরাফাত আপনি শুনছিলেন মোরশেদকে যেটি রাজনীতিকবিদদের যে প্রোটোকলের যে বিষয়টা বা সিকিউরিটির বিষয়টা আসছে। একটা জিনিস যে জনাব তারেক রহমান যে সিকিউরিটিটা পাচ্ছেন তারা এটা বলছে যে এখন প্রধানমন্ত্রীর থেকেও হয়তো বেশি তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। আ এই বিষয়ে বলা হচ্ছে যে তার দল থেকে আগের থেকে সরকারের সাথে এটা চাওয়া পাওয়া ছিল। তারা নিজেরা কিছু এরেঞ্জ করেছে যেহেতু তার দল আছে। খরচের বিষয়টাও তারা বলছে তারা কিভাবে খরচ করছে। তাদের ডোনাররা, দলের যে ব্যবসায়ীরা আছে তারা এটা খরচ করতেছে। তারা নিজেরা এটা খরচ বহন করতেছে। পাশাপাশি সরকার থেকে তারা অ্যাপ্লিকেশন করেছিল এবং তারেক জিয়া আ অন্যান্য রাজনীতিবিদ থেকে তারেক জিয়ার মধ্যে যে পার্থক্যটা আছে যে তার বাবা-মা দুজনেই বাংলাদেশের সাবেক সরকার প্রধান ছিল এবং ওয়ার্লড ওয়াইড তাদের ভালো আ নাম-ডাকও আছে। সেই হিসাবে বাংলাদেশের যদি আমি বহির্বিশ্বের কথা বলি তাহলে বহির্বিশ্বে খুব সহজেই তারেক জিয়াকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা আ প্রেসিডেন্ট যাই বলি ধরে নেয় আরকি। ওভাবেই হয়তো তাকে ট্রিট করছে। সেটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেভাবে তাকে ট্রিট করছে কিনা? আর আরেকটা জিনিস যেটা আসলে নতুন যে রাজনৈতিক জোটটা এনপিএ আ সেটার বিষয়ে যদি একটু বলেন। খুব অল্প সময় আমরা আসলে খুব অল্প সময় শেষ করে দিয়ে যাচ্ছিলাম। ওকে। আ আচ্ছা ১ নম্বর কথা হচ্ছে যে ২ টা প্রশ্ন তো। ১ম তো জি, আমি আ দলীয় প্রধানদের বা দলীয় নেতাদের নিরাপত্তা বা প্রটোকলের বিষয়টা আমি একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আ ডেফিনিটলি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং আ সংখ্যার দিক থেকে যদি আমরা চিন্তা করি, আ সেটা একটা বড় পপুলেশন এর প্রতিনিধিত্ব করে বিএনপি। বিএনপি জি। অনস্বীকার্য। আ যদি নাগরিক অধিকারের জায়গা থেকে বলি তাহলে প্রত্যেক দলের প্রধান সেই দল ছোট হোক, বড় হোক একই রকম মর্যাদা পাওয়ার কথা। কিন্তু যদি হুম, নিরাপত্তার জায়গা থেকে আমি চিন্তা করি ডেফিনিটলি বাংলাদেশের আ অভ্যন্তরীণ এবং বৈদেশিক থ্রেট গুলো যদি আমরা আমলে নিই তাহলে তারেক রহমানের যেই
নিরাপত্তা প্রোটোকল সেটা অবশ্যই বেশি দরকার হবে। কারণ গুরুত্বপূর্ণ। জি, তাকে তাকে আক্রমণ করাটা তুলনামূলক ইজি গ্যাদারিং যেহেতু বেশি হয় জি, তার দলীয় সমর্থকদের কারণে। তো জি, ওই জায়গা থেকে তার বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী তার সিকিউরিটিটা দরকার এবং সেই সিকিউরিটি নিয়ে তিনি নিজেও অনেকবার শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন জি, মহলে। তার জি, ক্লোজ সার্কেলেও যতটুকু আমরা জানি যে কারণে জি, তিনি আসছিলেনও না, আসতেও দেরি করছিলেন ওই জি, বিষয়গুলো নিশ্চিত করার জন্য। তো সেটা একটা আ আলোচনা সাপেক্ষ বিষয়। আ যদি হাদির কথা বলা হয়, হাদি যেই রাজনীতিটা করতেন এই রাজনীতিটা বাংলাদেশের অন্য কেউ করে না। যারা হাদির কথা না, বলছেন। জি, হাদির অজুহাত দেখিয়ে যখন নাহিদ ইসলাম বা আ মঞ্জু ভাই যখন নাসিরুদ্দিন এবি পাঠক, জি। পার্টির আ না, না মঞ্জু ভাই ও আচ্ছা, এবি আচ্ছা, পার্টির মঞ্জু ভাই, জি, হ্যাঁ, মঞ্জু ভাই, জি, তিনি যখন চলে যাচ্ছেন ওই জামাতের সাথে। জামাতের সঙ্গে জোটে এই জি, অজুহাত দেখিয়ে এটা আসলে অজুহাতের অনেক হাত থাকে তো সেরকম অনেকগুলো হাতের একটা একটা হাত। হাত হচ্ছে এই জি, হাদির শহীদের শাহাদাতটা। তো জি, হাদি শহীদ হওয়ার আগে পর্যন্ত হাদির সঙ্গে ২ সপ্তাহ আগে তার কালচারাল সেন্টারে আমার দেখা হয়। জি, তো আমি এর আগে তার কালচারাল সেন্টারে গিয়েছিলাম, ইনকিলাব কালচারাল সেন্টারে এর আগে আরেকবার গিয়েছিলাম। দেখা হয়নি ওর সাথে। তো লাস্ট বার যখন তার সাথে দেখা হয় তো ও আমাকে দেখে জড়িয়ে ধরল। আমার সাথে যেহেতু জি, ইনকিলাব মঞ্চ গঠনের আগে থেকে আমার সাথে তার আ ভালো যোগাযোগ। মানে ৫ জি, আগস্টের পরে যখন ইনকিলাব মঞ্চ হবে, হওয়ার আগে যে মিটিং গুলো হচ্ছিল তখনই তার সাথে আমার খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগগুলো হয়। জি, ৫ আগস্টের আগে কিন্তু হাদীর সঙ্গে আমার সেরকম ভালো যোগাযোগ ছিল না। জি, আমি ৫ আগস্টের পরেই বরঞ্চ বলা যায় যে তাকে আমি খুব কাছ থেকে দেখেছি, চিনেছি জি, এবং তার প্রোগ্রাম গুলোতে আমি দেখেছি। আ মিডিয়া কভারেজ এর জায়গা থেকে আমি চেষ্টা করেছি সাংবাদিকদের সঙ্গে তার পরিচয় করে দেওয়ার জন্য। তো যাই হোক, জি, হাদী সম্পর্কে আমি যতটুকু বলতে পারি, হাদীর রাজনীতিটা খুব পরিষ্কারভাবেই ছিল একটা জি, গণরাজনৈতিক ধারার রাজনীতি। সে জি, গণরাজনৈতিক ধারার মানে হচ্ছে যে এই সিস্টেমটাকে সে মনে করত না যে এই সিস্টেমটা নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন সম্ভব। তার জি, ধারণাই ছিল যে এইটা পুরো একটা সিস্টেম যে ফ্যাসিস্ট সিস্টেম, ফ্যাসিস্ট সংবিধান এগুলো পাল্টাইয়া নতুন করে গঠন করতে হবে। তারপরে আমি একটা গণতান্ত্রিক ব্যবস্থা পেতে পারি। ১ নম্বর। জি, জি, নির্বাচনটাকে সে খুব গুরুত্ব দিয়েছিল কিন্তু নির্বাচনটা ছিল তার ভয়েস রেইজ করার জায়গা। জি, নির্বাচনে সে পাস করবে কি ফেল করবে এটার থেকে বড় বিষয় ছিল তার এই ফাইটটা করা যে আমি এরকম চাঁদাবাজি না করে মানুষজনের কাছ থেকে আ বিভিন্ন অজুহাতে টাকা না এনে বিভিন্ন মানুষজনকে ছলে বলে কৌশলে তাকে আ সুপারিশবাজি না করে, টাকা না জি, ইনকাম করে, না কামাই করে আ আমি নির্বাচনটা করতে পারি। মানুষের জি, টাকায়। জি, একেবারেই স্বতন্ত্রভাবে যেভাবে মানুষের টাকায় নির্বাচনটা হাদি করছিলেন, তো জি, হাদি পাস করতেন কি ফেল করতেন এর থেকে বড় কথা হাদি এখানে একটা উদাহরণ হিসেবে সামনে আসতে পারতেন। জি, সে হয়তো একটা ফাইট দিতে পারত সে পাস না করলেও। সে অন্তত জি, দেখাইতে পারত যে এভাবেও নির্বাচন করা যায়। এটা যায়, জি, তার চেষ্টা ছিল এবং সে বারবার এই জি, কথাগুলোই বলছে। তো জি, তার শাহাদাতকে যারা এখানের মধ্যে ধান্দাবাজির জোট করার জায়গা থেকে ব্যবহার করে, তাদের প্রতি আমি ধিক্কার জানাই। মঞ্জু ভাইয়ের জি, প্রতিও, সেটা আ নাহিদ ইসলামের প্রতিও। এই জি, ধিক্কারটা আমি জানাইয়া যাচ্ছি আপনাদের প্রোগ্রামের থ্রুতে। এইটার জি, কোনো দরকার ছিল না যে তাদের সিকিউরিটি থ্রেট বইলা আপনার এত যদি সিকিউরিটি থ্রেট থাকে তাহলে আপনি ওই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে কেমনে দাঁড়াইছিলেন? হ্যাঁ? জি, নাহিদ ইসলামকে আমি প্রশ্ন করতে চাই। জি, আপনি ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে হাসিনার আমলে আপনাকে যখন পিটায়া মানে আ রক্ত মাংস এক করে ফেলছিল, তখন আপনি এই ডিবি হারুনের পিটানোর পরেও তো আপনারা হার মানেন নাই। জি, তাহলে তখন তো আপনার গুম হওয়ার একটা বড় আশঙ্কা ছিল। আজকে আপনি মৃত্যুকে এত ভয় পাচ্ছেন কেন? জি। তাহলে তাদের এখানে কিন্তু অন্য কিছুর সরি সরি টু ইন্টারাপ্ট তাদেরকে তো আপ্যায়ন হ্যাঁ, করা হ্যাঁ। হয়েছিল, খাওয়ানো হয়েছিল হোটেলে। না ওই ভাতের হোটেলে তো অনেকেই খাইছে। না, তো আমার মনে হয় যে আগে তো উনাদের মধ্যে আসলে ওই যে উষ্ণ যেটা জনাব মোর্শেদ বলেছিলেন যে ক্ষমতার যে উষ্ণ উষ্ণতাটা উনারা আগে এটা উপভোগ করতে পারেন নাই আরকি। এখন উপভোগ করার পর আসলে এটার লোভটা উনারা ছাড়তে চাচ্ছেন না আসলে হয়তো। এটা উপভোগ একটা করা না। ভয় এটা কাজ হচ্ছে করতে। কি যে
আপনি আপনি ততক্ষণ পর্যন্ত সৎ যতক্ষণ পর্যন্ত আপনি সুযোগ পাচ্ছেন না। আপনি সুযোগ জি, পাওয়ার পরে কতটুকু সৎ সেটা হচ্ছে আপনার পরীক্ষা। এটাই হচ্ছে বড় কথা, রাইট? জি, হুম। জি। তো আ এখানে জনাব এখানে আরাফাত সেই ছোট করে পরীক্ষায় যদি তারা একটু ফেল করেছেন। ছোট ছোট আচ্ছা, করে এটা যদি ১ একটু নম্বর সংক্ষিপ্ত করে ছিল। আর এনপি এর কথা যদি বলতেন। হ্যাঁ, এটাই বলছিলাম। আপনি জি, দেখেন যে নতুন রাজনৈতিক দল গঠন বা সংগঠন গঠনের বাস্তবতা কিন্তু তৈরি হয়ে আছে এনসিপির রাজনৈতিক আত্মসমর্পণের পর থেকে বিশেষভাবে। জি, কারণ এনসিপি যে কথাগুলো বলেছে এনপিএ কিন্তু ওই কথাগুলোই সামনে নিয়ে আসছে মোর অর লেস এদিক ওদিক করে আপনি দেখতে পারেন যে জি, কথাগুলোর মধ্যে আমাদের প্রথম যে সংবিধানের ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল জি, সেখানে মূল ভিত্তি ছিল ৩ টা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সেই ৩ টা জি, কথাই কিন্তু এনপি এর কথাতে এসেছে এবং সেই কথাগুলোই কিন্তু এনসিপির কথাতে ছিল। এনসিপির ঘোষণায় ছিল। তো জি, এনসিপির ওই কথাগুলোই কিন্তু এনপি এর মধ্যে এসেছে একটু ভিন্নভাবে। কিছু জায়গাতে একটু ভিন্নভাবে। কিন্তু আমি প্রশ্নের জায়গাটা হচ্ছে আমার এই জায়গাতে যে এনপিএ যে গঠন হলো, এখানে আসলে কারা এখানে যুক্ত হয়েছে? এখানে যদি আমরা বলি যে শ্রেণীর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। শ্রেণীর যদি জি, আপনি বামপন্থীদের কথা যদিও বললেন। এখানে জি, বামপন্থী যে দলগুলো আছে সেই দলগুলো মূলত এখন বিএনপির সঙ্গে একটা আঁতাতের মধ্যে আছে। মানে যতটুকু আমরা দেখি। সিপিবি বলেন, জি, বাসদ বলেন বা গণসংহতি বলেন সবগুলো মোটামুটি বিএনপির সঙ্গে একটা আঁতাতের মধ্যে আছে। কারণ তারা জানে সামনে হয়তো বিএনপির আসার সম্ভাবনা বেশি। এ কারণে বিএনপির সঙ্গে তারা গিয়েছে। জামাতের সঙ্গেও তারা যেতে পারত। যদি জামাত নিজেকে একটু রিফর্ম করতে পারত। জামাত জি, নিজেকে ন্যূনতম রিফর্ম করতে চায়নি মানে বাংলাদেশের মানুষের জি, আকাঙ্ক্ষা অনুযায়ী রিফর্ম করতে ওইদিকে যায়নি। আনলে বাম দলগুলো তাদের সাথে যেত। কারণ বাম দলগুলো বরাবরই আমরা দেখেছি যে ক্ষমতার অংশীদার হতে চায় কোনো না কোনো ভাবে। নিজেদেরকে একটু জি, আদর্শিক পথ দেখানোর ভাব দেখিয়ে আরকি। তো জি, প্রকৃত অর্থে ওই গণরাজনৈতিক ধারা যেটাকে আমি বারবার বলছি যে এই ধারাটা না আসা পর্যন্ত নতুন সংগঠন হতে থাকবে। এনপিএ এর কথাটা যদি আপনি বলেন, এনপিএ তে যে সংগঠনে যে যুক্ত মানুষজন আমাদের অনেক বন্ধু-বান্ধব আমাদের আ বাম ঘরানার বা এর আগে যারা এনসিপি ছোট থেকে ভাই বের হওয়া যদি বলেন। জি, কয়েকজনও ওখানে যুক্ত হয়েছেন। তো জি, এই এই আমাদের বন্ধু ঘরানার বেশ কয়েকজন যুক্ত হওয়াতে আমি অন্তত তাদেরকে তো ভালো করে চিনি। ওইখানে যদি আমরা দেখি যে এনপিএ নামটার মধ্যেই আছে একটা এনজিও বাদী একটা জায়গা। নেটওয়ার্ক, হুম, এন দিয়ে কিন্তু ন্যাশনাল বোঝাচ্ছে না। জি, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। এটা একটা এনজিওর নাম হইতে পিপলস পারত। অ্যাকশন। জি, ভালো জি, এনজিও। এটা হ্যাঁ? হুম, তো এনজিওর নামের মতো একটা নাম তারা রাজনৈতিক সংগঠনের নামে দিয়েছে। এবং এখানে এনজিওর অনেক মানুষ যুক্ত। হুম? যুক্ত। দেশি বিদেশি বিভিন্ন এনজিওর অনেক মানুষ যুক্ত। এই এনজিওর প্রভাবটা এখানে ভালোভাবে পড়েছে। জি, বামপন্থীদের একাংশ যারা হচ্ছে এর ফ্যাসিস্ট রেজিমের সময়ে মানে হাসিনার আমলে যারা হাসিনার এগেইনস্ট এ যারা দাঁড়িয়েছিল তাদের একাংশ এখানে যুক্ত হয়েছে। ওই আচ্ছা। বাম সংগঠনগুলো থেকে বের হয়ে সিপিবি বা জি, বাসদ এরকম সংগঠনগুলো থেকে বের হয়ে তারা এখানে যুক্ত হয়েছে। এর আগে জি, যেমন অনিক রায় ছিলেন ছাত্র ইউনিয়ন থেকে উনি এনসিপি তে গিয়েছেন, এনসিপি থেকে এখন এনপিএ তে যুক্ত হয়েছেন। জি, এরকম আরো অনেকে আছেন। তো জি, তাদের মোটা দাগে যদি আমরা দেখি শ্রেণীর প্রশ্নটা যদি আসে তাহলে শ্রেণীগত জায়গাতে তারা আসলে ওই জায়গাতে তারা দাঁড়াতে পারেন না। তারা কেন? কারণটা এখানে যারা সংগঠক হিসেবে যাদের নাম আসছে ১০১ জন। ১০১ জনের ১০১ জনই আ মিডল ক্লাস থেকে বিলং করেন। কেউ সংগঠক পর্যায়ের কাজের মধ্যেও যুক্ত নন। তো জি, সেই জায়গাতে তাদের এইটা একটা ভালো ডিসকাশন হতে পারে। অথবা এখানে বিদেশ থেকে যুক্ত হয়েছেন কয়েকজন অনুপম সৈকত শান্ত বা পারভেজ আলম এরকম কয়েকজন। জি, তারা বিভিন্নভাবে আ বামপন্থীদের বিভিন্ন সময় ক্রিটিসাইজ করেন, আওয়ামী লীগকে ক্রিটিসাইজ করেন এবং যারাই এখানে একটা ভিন্ন একটা রাজনীতি নিয়ে আসবেন তাদেরকেও ক্রিটিসাইজ করেন। জি, তো এবং তাদের মধ্যে একটা বড় রকমের যে জিনিসটা আছে সেটা হচ্ছে জাতিবাদী জায়গা। জাতিবাদী জি, জায়গা আমি কোনটাকে বলছি? সেটা হচ্ছে বাঙালিত্বের যে জায়গা, আমি বাঙালি। আমি এটা জি, অস্বীকার করতে পারব না। কিন্তু যে চাকমা, মারমা বা সাঁওতাল সে জি, সেটাই। তাকে আমি বাঙালি বানাইতে পারব না। জি। সে সাঁওতালি থাকবে। কিন্তু সে সাঁওতাল তো হিসেবে তার সাথে আমার বাংলাদেশী হইতে পারবে বাংলাদেশী। নাকি? হ্যাঁ, বাংলাদেশী, জি। জাতি আমরা জাতি আর বাংলাদেশীতেই থাকবো ইনশাল্লাহ। জি, হ্যাঁ, 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 না ওইটাই বলছি। যে জি, জাতিগত জায়গাতে এখানে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে একটা জাতিবাদী টেনডেন্সি আছে। তাদের মধ্যে
বাঙালি জাতীয়তাবাদের একটা জায়গা তাদের মধ্যে আছে। আচ্ছা, আমরা এই জি, জায়গা থেকে আমি মনে করি যে তারা আসলে ওই জাতিবাদী জায়গাটার বাইরে না আসতে পারলে ওই জায়গাতে তারা আটকে যায়। জি। এইটা হচ্ছে আহ, আমার মূল্যায়ন। ধন্যবাদ আরাফাত। আমরা হয়তো এই বিষয়ে সামনে আরো কথা বলবো। আমরা যে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি জাস্ট জনাব মোর্শেদের কাছ থেকে একটা ছোট্ট জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে মোর্শেদ, আপনি হয়তো খেয়াল করেছেন গত দুই একদিন যেটা নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাছাই করছে, আবার আপিলের সুযোগ যেটা আসছে, অনেকের ক্ষেত্রেই দ্বৈত নাগরিক থাকার কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল দেওয়া হচ্ছে বা অনেকেরটা দিয়ে দেওয়া হচ্ছে। আসলে আপনি এটা কিভাবে দেখেন? দ্বৈত নাগরিকদের কি থাকা উচিত বাংলাদেশে নির্বাচন করার সুযোগ, না এটা বাদ দিয়ে দেওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুসারে দ্বৈত নাগরিকত্ব কিন্তু অ্যালাউ। আপনি এক্সাম্পল, আপনি ব্রিটিশ নাগরিক অথবা আপনি ইটালিয়ান নাগরিক, আপনি কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব রাখতে পারছেন। সুতরাং জি, আপনি বাংলাদেশের নাগরিক। কিন্তু জি, কিছু ক্ষেত্রে, যেমন আপনি যদি স্পেনের নাগরিক হন, আপনি কিন্তু বাংলাদেশের নাগরিকত্বটা ছাড়তে হবে। মানে দ্বৈত জি, নাগরিকত্বের কোনো অপশন নাই। যেহেতু ব্রিটিশ নাগরিক হিসাবে আপনি দ্বৈত নাগরিকত্ব রাখতে পারবেন, বাংলাদেশী হিসেবে দ্বৈত নাগরিকত্ব রাখতে পারবেন। সুতরাং ২ দেশ থেকে রাখ- কোনো সমস্যা হচ্ছে না। জি, কিন্তু কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে, মানুষ যে প্রশ্ন করছে যে কেন দ্বৈত নাগরিক, যারা ফরেন, মানে বিদেশী নাগরিকত্ব যাদের আছে, তারা কেন নির্বাচন করতে পারছে না? আপনি দেখেন, নির্বাচন করতে দেওয়া উচিত। কেন? প্রথমত হচ্ছে, আপনি দেখেন বিচারপতি অনেকেই আছেন যাদের কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছেন। জি, সুপ্রিম কোর্টের মতো একটা বড় জায়গায় তারা আছেন, এবং পুলিশের আইজিপি পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব আ ছিল, এমন মানুষজনও আছেন। জি, এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক ক্যাডার যারা এখনো আছেন বাংলাদেশে, তাদের অনেকেরই কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছেন। বাংলাদেশ সংবিধান অনুসারে কিন্তু দ্বৈত নাগরিকত্ব বৈধ, অ মানে বৈধ এবং অবৈধ অবৈধ ঘোষণা। না। জি, হ্যাঁ, যেহেতু তার দ্বৈত নাগরিকত্ব বৈধ, এবং তার সেই অনুসারে তার, যদিও এটার নির্বাচন করাটা। বিষয়, হ্যাঁ, নির্বাচন কমিশন সেটা অ্যালাউ করতে পারে, এবং যদিও এটার অনেকগুলা ব্যাখ্যার বিষয় আছে। কেন হবে না, এটারও ব্যাখ্যার বিষয় আছে। জি, সেক্ষেত্রে আপনারা দেখেন, ইন্ডিয়ার যে বিষয়টা, জি, ইন্ডিয়াতে কিন্তু দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ না। ইন্ডিয়ান কোন নাগরিক অন্য কোন দেশের নাগরিকত্ব যদি নেয়, তার নাগরিকত্ব ছাড়তে হবে। না, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার কোন নাগরিক তার দেশে এমপি ইলেকশন করতে পারবে না, বা অথবা কোন সাংবিধানিক কোন পোস্টে সে যাইতে পারবে না। জি, বাংলাদেশের বেলায় এটা স্পষ্ট। এটা মানে হওয়াটাই নরমাল। আপনার প্রবাসী অনেক মানুষ আছেন, কর্মক্ষেত্রে বা বিভিন্ন ধরনের কারণ, মানে প্রেক্ষাপটের কারণে তারা বিদেশে জি, নাগরিকত্ব নেয় এবং কাজ করে। থাকতে হয়। জি, এই জায়গায়, হ্যাঁ, থাকতে হয়। সেই জায়গায় বাংলাদেশের প্রবাসী প্রতিনিধি হিসেবে যদি কেউ নির্বাচন করতে চায়, তাকেও আ মানে কনসিডার করতে পারে বাংলাদেশ। সেই জায়গায় আমি জানি না এখন কেন বা কি কারণে এটা নিয়ে এত আম হই হুল্লা, বা এটা নিয়ে এত জি। চিন্তা। জি, আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, প্রবাসী যে ব্যালটটা, পোস্টাল ব্যালটের মাধ্যমে যেটা দেখা বলছে যে আজকে বিএনপি থেকে নির্বাচন কমিশন অলরেডি জানানো হয়েছে যে এটা কতদিন যাবৎ কথা হচ্ছিল। নির্বাচনী মার্কাগুলির দিকে যদি দেখা যায়, যেটা আমিও প্রবাস থেকে ভোট দিয়েছি, আমিও দেখেছি যে এটা আসলে মার্কার যে অ্যালাইনমেন্টটা করা হয়েছে সেটা আ যেমন দেখা যায় দাঁড়িপাল্লা একদিকে উপরের পেইজে, আবার যদি পেজটা উল্টান এদিকে শাপলা কলি আছে উপরের দিকে। যদি আপনার ধানের শীষ এই মুহূর্তে যদি ৩ টা দল দেওয়া হয়, ধানের শীষ খুঁজতে হলে আপনাকে একটু খুব ভালোই খুঁজতে হবে। বা এটা ভাঁজের ভিতরে হয়তো পরে তারা যে ব্যালটটা যেভাবে ভাঁজ করে দিয়েছে, সেটা ভালো ভাঁজের ভিতরেই পড়ে। অনেকেই আমাকে বলেছে আসলে তারা ধানের শীষ প্রতীকটাই খুঁজে পায় নাই। আমি বলছি, "না, হুম, আছে, দেখেন ভালো করে।" হুম, হুম, হ্যাঁ? তো এটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স বললাম আরকি। আসলে হুম। এটা কি মনে করেন যে আপনি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, বা অ্যালাইনমেন্টটা আ উপর থেকে নিচে না করে যদি বাম পাশের দিকে করা হতো, তাহলে হয়তো বা হ দাঁড়িপাল্লা বা এনসিপি ২ টাই হয়তো মাঝখানে থাকতো, বা এটা আসলে কি মনে এটা করেন? এটাই। এইটা আসলে এইভাবে মন্তব্য করাটা, আম আমি কতটুকু যুক্তিসঙ্গত বুঝতে পারছি না। কারণ হচ্ছে কি, এটা হইতেই পারে। এটা এটা ধরলাম, এটা প্রিন্টিং আ একটা ত্রুটি। প্রিন্টিং এর কারণে হয়তোবা হয়েছে। কিন্তু ওভারঅল আপনি চিন্তা করলে হয়তোবা ভালো হইতে পারত। বাট এটা প্রিন্টিং এর ত্রুটি। কারণ এই ১ম যে তারা প্রবাসীদেরকে ভোটাধিকার দিচ্ছে, এটাই বড় কথা। জি, আমি ওই হিসাবে আমি এটা ওই ইয়াটা জি, জি। বড় করে জি, দেখছি না। আমরাও আশা করব যারা ভোট আচ্ছা, দিবেন আমি তারা। আমি একটু যুক্ত জি, করছি এখানে। এখানে জি, মানে আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে আরকি, এটা জি। আসলে প্রিন্টিং এর জায়গা থেকে তৈরি করা না। এটা প্ল্যান্ড ওয়েতে তৈরি করা। কারণ হুম। আ ২ কারণ জায়গাতে সেম অ্যালাইনমেন্টটা তো আসলে কালার
কেউ তো সেট না করবে, জি। হ্যাঁ সেম কলাম অ্যালাইনমেন্টটা তো এবং কেউ সেট করবে, জি। দুই জায়গাতে, সেম হ্যাঁ, জি, কলাম জি, সেম রো দুই জায়গাতে নেই। হুম জি, আপনি কলামে এবং রো গুনলে বুঝতে পারবেন দুই পেজে সেম জি, না। সেম তো না, জি, এখানে যেটা করা যেত খুব ক্লিয়ারলি যে দৈব চয়নের মধ্য দিয়ে, যেটা জি, বিভিন্ন দেশে এই যে সেটা করা হয়, যে জি, দৈব চয়নের মধ্য দিয়ে করা হয়, এটা একবারে এনসিপিটা সবার নিচেও থাকতে পারে, সবার উপরেও থাকতে পারে, দানেশের সবার নিচেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, উপরেও থাকতে জি, পারে। এটা আসলে এখানের মধ্যে প্রিভিলেজ দেওয়ার কিছু নেই। এটা জি, দৈব চয়নের মধ্য দিয়ে হওয়া উচিত জি, ছিল। তাহলে এখানে কোনো সমস্যা হতো না। এইভাবে জি, অ্যালাইনমেন্ট দেওয়ার মানেই হচ্ছে এটা প্ল্যান্ড ওয়েতে করা। আর জি, আরেকটা আমার বিষয় কাছে, হচ্ছে জি, ওই যেটা ওই রাজীবকে যে প্রশ্নটা করা জি, এটা ও হ্যালো শুনতে পাচ্ছেন? হুম, জি, জি, হুম। জি, হ্যালো? শুনতে পাচ্ছি, বলেন। জি, শুনতে পাচ্ছি, বলেন। আ যেই বিষয়টা এখানে আ আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ যে নাগরিকত্বের জায়গা। জি, নাগরিকত্বের জায়গাতে যখন সাংবিধানিক কোনো পদ থাকে তাহলে তখন আ যেমন আমেরিকাতে বর্ন কেউ ছাড়া প্রেসিডেন্ট হতে পারে না। হ্যাঁ? জি, বা ওই আ এ কি বলে মন্ত্রী পদমর্যাদার যেই পদগুলো আছে, মানে যে সেক্রেটারি গুলো, এই সেক্রেটারি গুলোতে তারা হতে পারে না। আপনি খেয়াল করলে দেখবেন যে ট্রাম্পের এবার বিশেষ আ আ একটা পদ বানিয়েছিল এই ইলন মাস্কের জন্য। জি, ইলন মাস্ক কিন্তু আ আমেরিকাতে বর্ন না। আমেরিকান তো বর্ণ, জি, আমেরিকার হ্যাঁ, এই কারণে তার জন্য একটা বিশেষ একটা পদ বানানো হয়েছে। যে ডিপার্টমেন্টটা তার জন্যই শুধু আলাদাভাবে বানানো হয়েছে। তাকে একটা জি, ক্ষমতা দেওয়ার জন্য। তো এখানে আ বিভিন্ন দেশের যে সাংবিধানিক যে জায়গাগুলো, এই সাংবিধানিক জায়গাগুলো বিভিন্ন দেশেরই এরকম থাকে। শুধু ইন্ডিয়া না, অন্যান্য দেশেরও জি, আছে। যে আ ওই দেশের নাগরিকত্ব আরেকটা দেশের নাগরিক যদি হয়, তাহলে সমস্যাটা কোন জায়গাতে? সেটা হচ্ছে যেমন আমেরিকান নাগরিকত্বের আইনগুলো মানে ধাপটা আমি পড়েছিলাম। আমেরিকাতে জি, যেই ওথটা দেওয়া হয়, ওই ওথটা হচ্ছে আমেরিকার প্রতি সবকিছুতে লয়াল থাকতে হবে এবং আমেরিকার কাছে সবকিছুর সব জায়গাতে সে জি, প্রশ্নের উত্তর দিতে অন্য যেকোনো বিষয়ে সে বাধ্য। জি, অ্যা সেই ওথের জায়গা থেকে তার নাগরিকত্বেও যদি আমেরিকান নাগরিকত্ব কেউ যদি থাকে, যেমন আলী রিয়াজ কেন বাংলাদেশের একটা এরকম গুরুত্বপূর্ণ পদে থাকবে? এটা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম। জি, কিন্তু তারপরেও রাখা হয়েছে। তো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে এখন আসলে যে সরকার আছে, এই সরকারও কোনো বৈধতার ভিত্তিতে নাই। যে সংবিধান আছে সেটাও কোনো বৈধতার ভিত্তিতে নাই। বাংলাদেশে এখন যে নির্বাচন হচ্ছে এটারও কোনো বৈধতার ভিত্তি নাই। কেন বৈধতার ভিত্তি নাই? কারণ নির্বাচন তো গত ২০২৪ সালের জানুয়ারিতে হয়েছে। যদি আপনি এই সংবিধান জি, মানেন। জি, তার মানে ওই সংবিধান মেনে যদি ৫ বছর পরে ২০২৯ এ নির্বাচন হবে। এর আগে জি, নির্বাচন হবে না। তাহলে জি, এই নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনের আগে এই সংবিধানটা বদলানো দরকার ছিল। এখানে যেই ধাপগুলো। অন্তত ন্যূনতম একটা রিফর্ম দরকার ছিল। যে ন্যূনতম রিফর্মটা না করে নির্বাচনটা হচ্ছে, এটা জাস্ট একটা দায় ঠেকানোর মতো। এই সরকার পালানোর একটা রাস্তা, এসকেপ আ মানে একটা আ জি, করছে আরকি। মানে পালানোর একটা রাস্তা তৈরি করেছে। আর কিছুই না। কিন্তু জি। কার্যত ধন্য এখানে ওই জায়গাটা আসলে আসেনি। জি। ওকে। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব আরাফাত এবং জনাব মোর্শেদ আমার অনুষ্ঠানে আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য। আশা করব ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে অন্য কোনো বিষয়ে শুনতে চাবো এবং আরো কথা বলবো। আমরা আশা করব আমাদের দেশ, এই যে ঘটনাবহুল দেশের ঘটনা আস্তে, আস্তে কমে আসবে। একবার স্থিতিশীল একটা পরিস্থিতি আসবে। আর আশা করব সুন্দর একটা নির্বাচন হবে। ১৭ বছর পরে একটা ইনক্লুসিভ নির্বাচন যেটা আমরা আশা করতেছি, এটা আমরা এট লিস্ট ৮০ ভাগ যদিও হয় সেক্ষেত্রেও আমরা অনেক খুশি থাকবো আরকি। আ তো সবকিছু আমরা আশাই করতে পারি। সবসময় আমরা আশাই করে যাবো। যাতে হয়তোবা একদিন সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারবো আরকি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়সাল। ধন্যবাদ, ধন্যবাদ।